ট্রাম্প যতটুকু না রাজনীতিবিদ তার চেয়ে বড় বিজনেসম্যান। এটা খুঁজে বের করা যে কারা এবং কিভাবে টাকাটা আসছে এবং কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, কারণ টাকার অঙ্ক তো কম না। একটা কথা বেশ আলোচনায় এসেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন যে বাংলাদেশের দুইজনের একটি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন, তার মানে বাংলা টাকায় 350 কোটি টাকা দিয়েছে। এখনো রিভিল করতে পারেনি বাংলাদেশের গণমাধ্যম। আপনি জানেন কিনা যে কাদেরকে এটা দিয়েছে? এবং ডক্টর মানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে রিভিল করলো গণতন্ত্র উন্নতির জন্য টাকা দেওয়া হয়েছিল বাংলাদেশকে, এইটার তাৎপর্য কি? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ট্রাম্প যখন শপথ অনুষ্ঠান করে এবং শপথ অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমরা দেখি তার যে রাজনীতি, বিশেষ করে উন্নয়নশীল দেশকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য দেশকে কেন্দ্র করে, এটা অনেকেই কিন্তু পরিকল্পনা করতে পারেননি। কারণ সকলেই মনে করেছিল, পৃথিবীর বিভিন্ন দেশের নেতৃবৃন্দ মনে করেছিল যেন গতানুগতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসিগুলি ওভাবেই ট্রাম্প পরিচালিত হবে এবং ওই নীতিগুলি গ্রহণ করবে। কিন্তু আমরা দেখি যে ট্রাম্প অভিষেক অনুষ্ঠানের পরবর্তী পর্যায় থেকে পুরো উলট পালট করে ফেলতেছে তার আগের পলিসিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের। এই ক্ষেত্রে আমার মনে হয় তার একজন প্রকৃত বন্ধু হতে পারে অথবা কাছের বন্ধু ইলন মাস্ক তাকে প্রভাবিত করে এসেছে। কারণ দুজনেই তো আসলে বিজনেসম্যান। ট্রাম্প যতটুকু না রাজনীতিবিদ তার চেয়ে বড় বিজনেসম্যান। ট্রাম্প কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যতটুকু না তার দেশকে দেখে, তার চেয়ে সে ব্যবসাকে কেন্দ্র করে বিজনেসের দৃষ্টিভঙ্গিতে দেখে, যার জন্য হি ইজ এ গ্রেট ন্যাশনালিস্ট তার দেশের কনটেক্সটে। কারণ তার মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণ করে তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিভাবে লাভবান হতে পারে। সে হতে পারে আপনি ডিক্টেটর, সে হতে পারে অ্যান্টি ডেমোক্র্যাট, অনেক কিছু হতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু তাকে এই দৃষ্টিকোণ থেকে ভালোবাসে। আপনার প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিচ্ছি। ইলন মাস্ক এই পরামর্শটা খুব সম্ভবত তাকে দিয়েছেন যে পৃথিবীর বর্তমান যে রাজনৈতিক অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে আমাদের মনে হয় উন্নয়নশীল দেশগুলো অথবা ইউরোপিয়ান কান্ট্রিজের পিছনে আমাদের এত টাকা, আমার দেশের জনগণের টাকা তাদের পিছনে ব্যয় করে উচিত হবে না। অর্থাৎ আমরা নতুনভাবে চিন্তা করি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে কীভাবে সুন্দর জীবন দেওয়া যেতে পারে। তারই প্রেক্ষাপটে ইলন মাস্ক তাকে পরামর্শ দিয়েছে, যেটি আমরা বিভিন্ন লেখা থেকে এবং বিভিন্ন খবর থেকে যেটি পাচ্ছি, দিয়েছে যে তোমরা উন্নয়নশীল দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের যে গণতন্ত্র রক্ষার জন্য, বিকশিত করার জন্য, শক্তিশালী করার জন্য যেই টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যয় করতেছে, এটি মনে হয় উচিত হবে না। কেন? এই ব্যয়টা প্রকৃতপক্ষে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে ততটুকু যায় না। যেই প্রসঙ্গে আপনি প্রশ্নটা করলেন, এই যে দুটো এনজিওকে দিয়েছে, একটা এনজিও, দুইজনের একটা এনজিও, সেখানে এটার জন্যই তো আমরা খুঁজতে আমাদের সুবিধা হচ্ছে। যদি বলতো না, এই দুজনের কথা না বললে আমরা হয়তো বা সুজনকে মনে করতাম, অনেককে মনে করতাম। এখন আমরা মনে করতেছি দুজনের কার এনজিও, তো অনেকে এটা বের করে ফেলছে। আমি দেখব যে আমরা সকলেই দেখব যে আজকে বিশেষ করে খুব সম্ভবত ফেস দ্য পিপল অথবা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, সেখান থেকে বের হয়েছে এরা কারা। এরা প্রকৃতপক্ষে কিন্তু আমার গভর্নমেন্টের, আমার দেশের বর্তমান যেই সরকারটি পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে দুইজন যে মালিক, দুটো এনজিও, তাদের ওই দুজন কিন্তু এখন আপনার উপদেষ্টা পদে বসে আছেন। এবং তাদের সত্যি কথা, তাদের কিন্তু প্রকৃতপক্ষে আমার দৃষ্টিকোণ থেকে আমি বারবার বলছি যে তাদের ওই জায়গায় যে যাওয়া কোনো লাভ নেই। তারা তো করে এনজিও, তারা বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট সার্ভ করবে না, তারা নিজের ইন্টারেস্ট সার্ভ করবে এবং অ্যাট দ্য সেম টাইম যে দেশ থেকে টাকা প্রদান করে তাদের ইন্টারেস্ট সার্ভ করবে, এনজিওর একটা নিয়ম যেটা। যার জন্য আমি কিন্তু আপনার এই টক শো তো প্রথম একবার ডেকেছিলেন, আমি বলেছিলাম এই সরকারটি প্রকৃতপক্ষে এনজিও গ্রাম সরকার। এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মচারী যারা, এরা মিলে সরকারটি গঠিত হয়েছে। আরেকটা রিজিওনাল গভর্নমেন্ট। রিজিওনাল মানে
আঞ্চলিকতার দিকে সে চট্টগ্রাম নোয়াখালী পর্যন্ত এসেছে। এই এলাকা দিয়ে দেখবেন পুরো ক্যাবিনেটটি গঠিত হয়েছে। তারপরে আমি বলবো ইউনূস সাহেবকে আমি অত্যন্ত প্রশংসা করি। আমি একথা বলি আধ্যাত্মিক লাইনের কথা, যে ইউনূস সাহেব যদি এই মুহূর্তে আমাদের দায়িত্বে না আসতেন তাহলে দেশের অবস্থাতে কী হতো। একটি প্রতিবেশী রাষ্ট্র এত কঠিন পদক্ষেপ গ্রহণ করত যেটা আমরা কল্পনা করতে পারি না। শুধু পারতেছে না ইউনূস সাহেবের জন্য, কিন্তু আমি বলবো যে ইউনূস সাহেবের আজকে যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেই আঙ্গিকে তার আবার নতুন চিন্তা করা উচিত যে আমি কি করব। এদের সম্পর্কে যদি প্রকাশিত হয়ে যায় তাহলে তো তার ক্যাবিনেটের তার যে সভাটি আছে যেটা আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মন্ত্রিসভা বলি, এখান তো তাদের সততা নিয়ে প্রশ্ন হবে। এই টাকাটা ৩৮৪ কোটি টাকা তো কম না। এই টাকাটা কোথায় খরচ করেছে? শুধু রাস্তাঘাট পাতা নাড়াচাড়া করার কথা বলে, অথবা ঝিলমিল প্রকল্পের ওইখানে দেখবে পানিতে দূষিত হয়ে গেছে এই ধরনের কথা বলে, অথবা অন্য কথা বলে। কি করেছে এগুলি পরিবেশবাদীরা? তারপর আমি দেখবো আপনি আদিলুর রহমান সাহেবের কথা বলেন, তার অধিকার সাথে অনেকে বলছে অধিকারের কথা। এরা কি কাজ করেছে? সুতরাং তাদের যে কোন কোন জায়গায় যাবে তাদের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন হবে। আপনি যে কাজটি করতেছেন, আপনি দেশের স্বচ্ছতা আইনের বুনন দিয়ে সমাজকে প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তাহলে আপনার যে উপদেষ্টা কমিটিতে ওখানে যে দুজন আছে তার স্বচ্ছতাটা আগে নেন। খায়রুল আনোয়ার, যে প্রসঙ্গটা বলছিলাম যে 29 মিলিয়ন বা 350 কোটি টাকার বেশি হবে, সেক্ষেত্রে আপনাকে যে সাংবাদিক হিসেবে, জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে গণমাধ্যমের একটা দায়িত্ব কেনা। ডোনাল্ড ট্রাম্প যে এটা বলে, দুইজন স্যার একটা ধারণার কথা বলেছেন, কিন্তু এখানে তো তথ্যপাত্র দিয়ে গণমাধ্যম মানুষও জানতে চায় যে এরা কারা। সেইটা আমরা গণমাধ্যম এখন পর্যন্ত তো বের করতে পারে নাই। অনেকে বলছেন যে এটা সোশ্যাল মিডিয়া বের করবে, তারপর মেইনস্ট্রিম গণমাধ্যম এটার পেছনে ছুটবে। ধন্যবাদ আকাশ। আমার মনে হয় এটা গণমাধ্যমের একটা দায়িত্বের উপর পড়ে গেছে। এটা অবশ্যই এই জিনিসটা অনুসন্ধান করে বের করা উচিত। অধ্যাপক নুরুল আমিন যেটা বললেন, এটা বিষয়টাকে কী হিসেবে দেখবো আমরা, যে আসলে কি এখানে গণতন্ত্র শক্তিশালী করার জন্য দেওয়া হয়েছিল? বিদেশ থেকে তো বিভিন্ন ধরনের অনুদান আসে, এনজিওগুলো সেভাবে অনুদান গ্রহণ করে তারা জনকল্যাণে অনেক কাজ করে, আবার অনেক ধরনের অভিযোগ আছে, ৯/৬ নিয়ে অভিযোগ আছে। এখন এই বিষয়টা মানে স্বয়ং ট্রাম্প বলেছেন, তার মুখ থেকে সরাসরি আসছে, হ্যাঁ, এবং বলেছে এটা কোনো খরচ হয়নি, 2 জন মাত্র কর্মী নিয়ে এটা হয়েছে। তো সেই হিসাবে এটা মনে করি গণমাধ্যমের অবশ্যই, এটা বাংলাদেশের গণমাধ্যমের উচিত এটা খুঁজে বের করা যে কারা এবং কীভাবে টাকাটা আসছে এবং কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে। কারণ টাকার অঙ্ক তো কম না, প্রায় 350 কোটি টাকার মতো হবে। তো সেই টাকাটা মানে আসলেও কাজে লেগেছে, না গণতন্ত্রের কাজে লেগেছে, না মানে নিজস্ব কোনো মানে এজেন্ডা বাস্তবায়ন খরচ হয়েছে, না অথবা শেখ হাসিনাকে খেদানোর ক্ষেত্রে তো কাজে লাগতে পারে। আর সেটাও দেখা উচিত যে বিদেশি অর্থায়ন এটা করা হয়েছে, যেটা অভিযোগ বিভিন্ন সময় আসছে। এই জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল, সেটার ব্যাপারে অনেক সময় কিন্তু অনেকে যারা মানে ফ্যাসিবাদী রেজিমে যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করছে যে বিদেশি উস্কানি, বিদেশি অর্থায়ন এগুলো হয়েছে। তখন ট্রাম্পের এটার সাথে কিন্তু অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছে এটাতে। এই জন্য আমার মনে হয় এটাকে মানে পরিষ্কারভাবে এই জিনিসটা হওয়া উচিত, যে উন্মোচিত হওয়া উচিত যে আসলে কীভাবে আসছে, কারা পেয়েছে টাকা, কীভাবে খরচ হয়েছে। এটা একটা মানে আমার মনে হয় তদন্ত করা উচিত, সেটা সরকারিভাবেই হতে পারে। আর গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গণমাধ্যম তার নিজস্ব উদ্যোগে এটা অনুসন্ধান করতে, এবং খুব কঠিন কিছু না। এটা করতে চাইলে যে আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বসে থাকবো, বাংলাদেশে এতগুলো গণমাধ্যম আছে এবং গণমাধ্যমের মানে বিভিন্ন ধরনের গণমাধ্যম আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, তাদের এটা তো অনেক সাংবাদিক আছেন, ভালো ভালো সাংবাদিক আছেন, অনুসংবাদের সাংবাদিক আছেন, তারা বিভিন্ন সময় পুরস্কার পান। তো তারা এটা অনুসন্ধান করে দেখতে পারেন যে কীভাবে এই জিনিসটা হয়েছে। এটা অবশ্যই একটা গুরুতর অভিযোগ, মানুষের আগ্রহ আছে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে বড় বড় গণমাধ্যম আছে, তারা অবশ্যই এটা নিয়ে কাজ করছে। এই প্রসঙ্গটা বলি, এটা ট্রাম্প যখন বললেন তারপর থেকে কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। তো আমার মনে হয় এই জিনিসটাকে খতিয়ে দেখা উচিত।